আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাস। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখছে তারা। এদিকে যুদ্ধবিরতিতে হামাস রাজি হবার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গাজার বাসিন্দারা। আল জাজিরার খবরে বলা হয়, চুক্তিতে রাজি হওয়ার ব্যাপারে বিবৃতি দিয়েছে হামাস। বিবৃতিতে বলা হয়, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে টেলিফোন করে জানিয়েছেন হামাস যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে। মিশরের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী আব্বাস কামালকেও একই কথা জানিয়েছেন ইসমাইল হানিয়া। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েল এই যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়নি। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যে প্রস্তাবে সম্মতি দিয়েছে তাতে ইসরায়েলের দাবিগুলো পূরণ হয়নি। তবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কায়রোয় মধ্যস্থতাকারীদের একটি দল পাঠানো হবে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফায় অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে সোমবার হামাস নেতা খলিল আল হায়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। গাজায় যুদ্ধবিরতির চুক্তি বাইডেন প্রশাসনের অগ্রাধিকার তালিকায় শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার তিনি বলেন, বর্তমানে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান বিল বার্নার্স কাজ করছেন। বাইডেন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে সবাই এখন যুদ্ধবিরতির চুক্তির জন্য চেষ্টা করছেন। সিআইএ প্রধান কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা শেষে সোমবারই জেরুজালেমে পৌঁছেছেন। সেখানে তিনি ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। সিআইএর প্রধান দোহা সফরের পরপরই হামাসের পক্ষ থেকে চুক্তিতে রাজি হবার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, সিআই প্রধান মধ্যপ্রাচ্যে যেই আলোচনা করেছেন তার ফলেই হামাসের ওই প্রতিক্রিয়া এসেছে। তবে হামাসের চুক্তির কি কি শর্তে রাজি হয়েছে সে বিষয়ে মুখ খোলেননি যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা। এদিকে যুদ্ধবিরতিতে হামাসের রাজি হবার খবর পেয়ে গাজার বিভিন্ন স্থানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অসংখ্য ফিলিস্তিনি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আল আকসা হাসপাতালের বাইরে মানুষের উচ্ছ্বাস দেখা গেছে। উল্লাসের বেশ কিছু ছবি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, শিশুরা আনন্দে লাফিয়ে উঠছিল আর বয়স্ক ব্যক্তিরা আনন্দে গান করছিলেন। উল্লাসের সময় হাড়ি পাতিল বাজানোর মতো শব্দও শোনা গেছে। এমনকি আনন্দ প্রকাশ করতে আগুনও জ্বালিয়েছেন কেউ কেউ। হামাসের সম্মতি পাওয়া প্রস্তাবিত ওই যুদ্ধবিরতি চুক্তিতে কি কি শর্ত আছে সেগুলোও এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম এই সংক্রান্ত শর্তগুলো প্রকাশ করেছে। আল জাজিরা জানিয়েছে, হামাসের কর্মকর্তারা প্রস্তাবের একটি কপি সংবাদ মাধ্যমটিকে দেখিয়েছেন। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলও এক প্রতিবেদনে চুক্তির শর্তসমূহ তুলে ধরেছে। মধ্যস্থতাকারীরা সাম্প্রতিক দিনগুলোতে ৩ ধাপে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন। চুক্তির প্রথম ধাপে ৪০ দিনের মধ্যে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এই দফায় যারা মুক্তি পাবেন তারা হলেন নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিরা। বিনিময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এই সময় ইসরায়েলি কোনো যুদ্ধবিমান কিংবা ড্রোন দিনে ১০ থেকে ১২ ঘণ্টা গাজার আকাশে ঢুকবে না। আল জাজিরা জানিয়েছে, প্রথম দফায় মুক্তি পাওয়া প্রত্যেক জীবিত ইসরায়েলি নাগরিকের বিনিময়ে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। আর প্রত্যেক নারী সেনার মুক্তির বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে ৫০ ফিলিস্তিনিকে। দ্বিতীয় ধাপে পরবর্তী ৪২ দিনের মধ্যে বাকি সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে আরও কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। পাশাপাশি গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং যুদ্ধ বন্ধ করা হবে। চুক্তির তৃতীয় ধাপে ৪২ দিনের মধ্যে ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় নিহত বা জিম্মি অবস্থায় যারা নিহত হয়েছেন তাদের সবার লাশ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে। বিনিময়ে ইসরায়েলি বন্দী অবস্থায় মারা যাওয়া ফিলিস্তিনিদের লাশ হস্তান্তর করা হবে।
চুক্তির প্রথম ধাপেই গাজা পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। তাতে গাজার সড়ক, বিদ্যুৎ, পানি, পয় নিষ্কাশন এবং যোগাযোগ অবকাঠামো পুনর্গঠনের কাজ করা হবে। আর চুক্তির দ্বিতীয় ধাপে গাজার ঘরবাড়ি ও বেসামরিক স্থাপনা পুনর্গঠনের 5 বছর মেয়াদী পরিকল্পনা প্রস্তুত করা হবে। অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে চুক্তির তৃতীয় ধাপে। যুদ্ধবিরতি আলোচনার মাঝেও গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধ থেমে নেই। সোমবারও গাজার বিভিন্ন এলাকায় প্রতিরোধ যোদ্ধারা বেশ কিছু আক্রমণ চালিয়েছে দখলদার বাহিনীর ওপর। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড সোমবারের দিনে ও রাতে বেশ কয়েক দফা রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি অবস্থানের ওপর। এছাড়া একাধিক গ্রুপের সাথে মিলে সম্মিলিত আক্রমণ চালিয়েছে গোষ্ঠীটি। রবিবার রাতে হামাসের রকেট হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত ও অন্তত 15 জন আহত হবার পর সোমবার রাতেও একই রকমভাবে রকেট হামলা চালানো হয়েছে। গত কিছুদিন ধরেই হামাস তাদের নিজস্ব উৎপাদিত 114 মিলিমিটারের রাজুম রকেট ব্যবহার করছে। এছাড়া সোমবার গাজার নেতজারিম এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপরেও হামলা চালিয়েছে আল কাসাম। পরে তারা পপুলার ফ্রন্টের সামরিক ইউনিট জিহাদে জিব্রিল ব্রিগেডের সাথে মিলে একই এলাকায় কয়েক দফা রকেট হামলা চালিয়েছে। একই দিন এই দুটি গ্রুপ নেতজারিমে দখলদার সেনাদের ওপর মর্টার হামলা চালিয়েছে। গাজার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড ইসরায়েলের শেদরত, কিব্বুজ নির সহ কয়েকটি অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। গাজা উপত্যকার সীমান্তের বাইরে এসব ইহুদি বসতি অবস্থিত। রকেট হামলার ফলে বসতিগুলোতে সাইরেন বেজে ওঠে। যদিও যুদ্ধ শুরুর পরই এসব বসতি খালি করে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছে ইসরায়েলি সরকার। এদিকে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, তাদের যোদ্ধারা সোমবার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিন গোলান উপত্যকার ইয়ারডেন সামরিক ঘাঁটি ও ফিলিস্তিনি ভূখণ্ডের ইয়েনাতান সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরাকি যোদ্ধারা। এছাড়া লেভিয়াথান গ্যাস প্ল্যাটফর্মেও ড্রোন হামলা চালানো হয়। এর আগে সোমবার সকালের দিকে ইসরায়েলের আশকেলন বন্দর ও একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে আল আকরাব ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে ইরাকি সংগঠনটি। যুক্তরাষ্ট্র সহ বিশ্ব সম্প্রদায়ের নিষেধ অগ্রাহ্য করেই দক্ষিণ গাজার রাফা শহরে স্থলবাহিনী পাঠিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা এপিকে ফিলিস্তিনি ও মিশরীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাঙ্ক রাফা শহরে প্রবেশ করেছে। ট্যাঙ্কগুলো মিশরের সাথে রাফা ক্রসিং থেকে 200 মিটারের মধ্যে অবস্থান করছে। মিশরের এক কর্মকর্তা জানান, রাফা শহরের যে পরিস্থিতি তাতে ইসরায়েলিদের জন্য অভিযানের সীমিত সুযোগ রয়েছে। তবে ইসরায়েল মিশরকে বলেছে, তারা অভিযান শেষ হলেই রাফা থেকে সরে আসবে। রাফায় ট্যাঙ্ক প্রবেশ করা নিয়ে ইসরায়েলি সেনা কর্মকর্তারা প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে রাজি হননি। আল জাজিরার এক রিপোর্টে বলা হয়েছে, স্থলসেনা পাঠানোর আগে রাফায় অবস্থান করা ফিলিস্তিনিদের ওই এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েল। বাসিন্দাদের খান ইউনিস শহরের দিকে চলে যাবার নির্দেশ দিয়ে রাফায় হেলিকপ্টার থেকে লিফলেট ফেলা হয়। এরপর অনেক ফিলিস্তিনিকেই খান ইউনিসের দিকে চলে যেতে দেখা গেছে। তবে খান ইউনিসে খাদ্য, পানি ও ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যে সংকট চলছে, তাতে সেখানে গিয়ে ফিলিস্তিনিরা চরম সংকটে পড়বে। মিশর সীমান্তবর্তী রাফা শহরটিতে বর্তমানে আশ্রয় নিয়েছে 15 লাখের বেশি ফিলিস্তিনি। গাজার অন্য অঞ্চলগুলো থেকে তারা এখানে এসে আশ্রয় নেয়, যে কারণে রাফায় ইসরায়েলি বাহিনী অভিযান চালালে ভয়াবহ মানবিক বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়। পারমাণবিক অস্ত্রের মহড়া চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের আশেপাশে অবস্থানরত নৌবাহিনীর সদস্য ও অন্য সেনারা এই মহড়ায় অংশ নেবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই মহড়া চলাকালে নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি অনুশীলনে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র টেকটিক্যাল পারমাণবিক অস্ত্র হিসেবেও পরিচিত। ফোর্বসের ব্যাখ্যা অনুযায়ী টেকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড তুলনামূলক ছোট ও কম শক্তিশালী। জনবহুল এলাকার পরিবর্তে যুদ্ধক্ষেত্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে টেকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অদূর ভবিষ্যতে এই মহড়া অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট কয়েকজন পশ্চিমা নেতার হুমকির মুখে রাশিয়ার ভূখণ্ডগত অখণ্ডতা নিশ্চিত করতে এই মহড়ার আয়োজন করা হয়।
ইউক্রেনে হামলা চলাকালে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে ক্রেমলিনের হুমকিতে পশ্চিমা নেতারা ক্রমেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। পুতিন বক্তৃতা বিবৃতিতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতির বিষয়টি বারবার সামনে আনছেন। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধে সই হওয়া একটি আন্তর্জাতিক চুক্তি থেকেও গত বছর সরে আসে রাশিয়া, যে কারণে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ক্রমশই বাড়ছে। এদিকে রাশিয়ার ওপর দেওয়া পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে জোর প্রচেষ্টা চালানোর জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইতালির প্রতিরক্ষামন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা রাশিয়ার আগ্রাসন থামাবে এমনটা মনে করে ভুল করেছিল পশ্চিমা বিশ্ব। মিয়ানমারের লড়াইরত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের পশ্চিমে সরকারি বাহিনীর আরেকটি বড় ঘাঁটির পতন হয়েছে। সোমবার ওই ঘাঁটির পতনের পর সেখান থেকে কয়েকশো সেনাকে বন্দী করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। কোনো কোনো সংবাদ মাধ্যমে বন্দী সেনার সংখ্যা ২০০ বলে উল্লেখ করা হয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনীর জন্য একে আরেকটি বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। গত বছরের নভেম্বর থেকে রাখাইনে সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ জোরদার হয়ে উঠেছে। ২০২১ সালের অভ্যুত্থানে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে আরাকান আর্মির সঙ্গে তাদের যুদ্ধবিরতি ছিল, কিন্তু গত নভেম্বর থেকে সেই যুদ্ধবিরতি ভেঙে যায়। আরাকান আর্মির প্রকাশ করা এক ভিডিওতে বলা হয়েছে, রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে থেকে ৯০ কিলোমিটার দূরে বুথিডং শহর এলাকায় ১৫তম মিলিটারি অপারেশনস কমান্ড ঘাটের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। তবে কখন এটি নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, কয়েকদিন ধরে সেখানে লড়াই চলছিল। সেখানে চূড়ান্ত হামলা শুরুর পর সেনারা পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পণ করেছে। এর আগে ইরাপতির এক প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যে দেশটির সীমান্ত রক্ষা বাহিনী বিজেপির একটি বড় ঘাঁটি দখলে নিয়েছে আরাকান আর্মি। গত শুক্রবার মংডু শহরতলিতে বিজেপির সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেয় তারা। শহরটিতেও ঢুকে পড়েছে আরাকান আর্মির সদস্যরা। তার আগেও আরাকান আর্মির সদস্যরা গত বৃহস্পতিবার বিজেপির কিয়েকান পিন বর্ডার গার্ড পুলিশ সদর দপ্তর আক্রমণ করে। মিয়ানমার সরকারের পুলিশ ও সেনা সদস্যরা তাদের প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু হামলার মুখে টিকতে না পেরে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয়েছে তারা। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।